উপদেষ্টার অভ্যুত্থান প্রেরণা যোগাবে বিশ্বকে। জাতিসংঘের ভাষণে ডক্টর ইউনূস বিশ্ব সম্প্রদায়কে গণতন্ত্রের নতুন যাত্রায় পাশে থাকার আহ্বান। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। উচ্চ আদালতের দুর্নীতি বন্ধে প্রধান বিচারপতির একক হস্তক্ষেপই যথেষ্ট, এই জুডিশিয়ারিকে শক্তিশালী করার তাগিদ। প্রকাশ্যে ছাত্রলীগ নেতা, আড়ালে ডাকাত সর্দার রহিম সুলতান। রাজধানীর মিরপুরে গড়েছেন কিশোর গ্যাং, আতঙ্কে স্থানীয়রা। কামালের ছত্রছায়ায় সম্পদের পাহাড়, এসপি মিজানুর ওরফে ভূমিদস্যু মিজানের মালিক বনে গেছেন বাড়ি, মার্কেট, রাইস মিল ও সার কারখানার। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ। এবং কানপুর টেস্টের দ্বিতীয় দিনেও বৃষ্টির বাগড়া, স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে গেল দুই দলের খেলোয়াড়রা। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। বাংলাদেশের অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় প্রফেসর ইউনূস বলেন, ফিলিস্তিনের বাস্তবতা শুধু মুসলমানদের নয়, মানবজাতির জন্যই উদ্বেগের। তাই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে আনতে পারে টেকসই শান্তি। শামীমা আক্তারের প্রতিবেদন। বাংলাদেশিদের জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন আর সংস্থাটির সঙ্গে অংশীদারিত্বের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এই অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজেন্ডা প্রণয়ন ও বাস্তবায়ন। ভাষণের শুরুতে জুলাই আগস্টে বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তনের কথা উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে পুরো দেশ একনায়কতন্ত্রের নিপীড়ন, বৈষম্য, দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে যে মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার অভিপ্রায় কোনো উচ্চাভিলাষ নয়, বরং এটা সকলের নিশ্চিত প্রাপ্য। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা জানান, ছাত্র আন্দোলনে প্রায় ৮০০-র বেশি মানুষ জীবন হারিয়েছে। বলেন, বাংলাদেশের মানুষের অভ্যুত্থান আগামীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে শক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি নতুনভাবে আমাদেরকে দেখতে শিখিয়েছে। আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। এ সময় প্রধান উপদেষ্টা বিশ্ববাসীকে জানান, তরুণরাই দেশের আপাময় জনসাধারণের সাথে একমত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন তার হাতে। পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। বিশ্ব দরবারে মানুষের মৌলিক অধিকার সমুন্নত ও সুরক্ষিত রাখার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। জানান, দেশ সংস্কারে নেওয়া উদ্যোগ যেন টেকসই ও দীর্ঘমেয়াদী হয় তার নিশ্চিত এবং অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দায়িত্বভার গ্রহণের 2 সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। বাংলাদেশ এখন পর্যন্ত ৪৩টি দেশের ৬৩টি শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা জলবায়ুর ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান। সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। প্রতি বছর বাংলাদেশের ২৫ লাখ তরুণ তরুণী শ্রমবাজারে যুক্ত হচ্ছে জানিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ যেন মানুষের কর্মক্ষেত্র সংকুচিত না করে সে বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মক্ষেত্রে মানুষের চাহিদা ক্রমাগতভাবে সংকুচিত হয়ে না যায়।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনিদের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগের নয়, বরং সমগ্র মানবজাতির জন্য উদ্বেগের বলে উল্লেখ করেন তিনি। অবিলম্বে যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রী তত্ত্বের বাস্তবায়নের আহ্বান জানান প্রফেসর ইউনূস। নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখ রোহিঙ্গার নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য প্রার্থনা করেন ডক্টর ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত ৯:৩০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা হন, নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফ্লাইটটি ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইড লাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। প্রধান উপদেষ্টা গত 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে ২৪-এর চেতনায় দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে চুয়াডাঙ্গায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান এ কথা বলেন বর্তমানকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত জামায়াত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন। জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় দায়িত্বশীল এ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দিন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার জামায়াতের দায়িত্বশীল সদস্যরা অংশ নেন। তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করে, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, ২৪ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। বিচার বিভাগের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে শুরু হয়েছে জোর আলোচনা। জোরালো হচ্ছে বিভাগকে দুর্নীতিমুক্ত করার দাবি। উচ্চ আদালতের দুর্নীতি বন্ধে প্রধান বিচারপতির একক হস্তক্ষেপ যথেষ্ট বলে মনে করেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। দুর্নীতির ঊর্ধ্বে থেকে বিচার পরিচালনার তাগিদ দেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন। আর বিচার প্রার্থীদের জন্য বিচার সংক্রান্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে শক্তিশালী জুডিশিয়ারিতে এই দুর্নীতির অবসান দেখছেন আইনজীবীরা। শামীমা আক্তারের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখবেন শেষ পর্ব। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা, সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। আর এরই মধ্য দিয়ে গোটা রাষ্ট্র কাঠামোতে আসে পরিবর্তন। 11ই আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করে পুনর্গঠন করা হয় আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় গঠিত হয় বিচার বিভাগ সংস্কার কমিশন। আর বিচার বিভাগের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে শুরু হয় আলোচনা। উঠে আসে বিচারের আড়ালে অবিচারের গল্প। দাবি ওঠে বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করার। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এমন প্রেক্ষাপটে দেশ টিভির সঙ্গে খোলামেলা আলাপ করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। তিনি বিচার বিভাগে মব জাস্টিস ঢুকে পড়া নিয়ে দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি দুর্নীতির অভিযোগে বিভাগের এক কর্মকর্তার আইনজীবীদের হাতে মারধরের শিকার হবার প্রসঙ্গ টানেন। হাইকোর্টেও শুনলাম সেদিন কোনো এক বিওরে নাকি লয়াররা মারছে। তা আমি মারাটার বিপক্ষে। আমি বললাম যে তোমরা, সে যদি ঘুষই নেয় সেটা সেই বিচারপতির গিয়ে বলতাম। বিচার করার জন্যে স্বাধীন মানসিকতার মানুষ প্রয়োজন, বিচারক প্রয়োজন, স্বাধীন মানসিকতার। প্রধান বিচারপতির একক হস্তক্ষেপেই উচ্চ আদালতের দুর্নীতি বন্ধ করা সম্ভব বলে মনে করেন জেডাই খান পান্না। লোয়ার জুডিশিয়ারিতে তো করাপশনে বোঝাই হয়ে গেছে। প্রধান বিচারপতির অধীনস্থ, ডিরেক্ট অধীনস্থ কোনো একটা সেকশন থাকতে হবে।
বিচার বিভাগের নিম্ন থেকে উচ্চ পর্যায় পর্যন্ত ঘুষ বাণিজ্য নিয়ে কথা বলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদিন। দুর্নীতির ঊর্ধ্বে থেকে বিচার পরিচালনার তাগিদ দেন তিনি। বিচার বিভাগ হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল। এইখানে যদি দুর্নীতি থাকে তাহলে পরে মানুষ কোথায় যাবে? মানুষের দাঁড়াবার তো কোনো জায়গা থাকবে না। বিচার বিভাগের নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত এই যে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ই জুডিশিয়ারিকে আরও শক্তিশালী করার তাগিদ দেন সাধারণ আইনজীবীরা। বিচার প্রার্থীদের জন্য বিচার সংক্রান্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার মধ্য দিয়ে দুর্নীতির অবসান দেখছেন তারা। বিচার বিভাগে দুর্নীতি রক্ষার জন্য সিস্টেম পরিবর্তন করতে হবে। অবশ্যই ডিজিটালাইজড প্রক্রিয়ায় আদেশ দেওয়া থেকে শুরু করে সব কিছুকে ই জুডিশিয়ারির অধীনে আনতে হবে। টোটাল সিস্টেমটা, যেমন আমরা একটা আদেশ পাঠাই, এই আদেশটি অবশ্যই এইভাবে 12 জনের সাইন হওয়ার কোনো প্রয়োজন নাই। সুপ্রিম কোর্টের একজন জজ স্বাক্ষর করে দিয়েছেন, সরাসরি অনলাইনে কমিউনিকেটেড হয়ে যেখানে যেখানে যাওয়া সম্ভব সব জায়গায় চলে যাবে। এখানে কোনো ব্যক্তির ভূমিকা থাকারই প্রয়োজন নেই। দুর্নীতি কমাতে গেলে অবশ্যই ডিজিটালাইজড করতে হবে সব কিছু। বিচার ব্যবস্থা যদি শতভাগ ডিজিটালাইজড হয়, দুর্নীতিও শতভাগ কমবে। যতটুকু ডিজিটালাইজড হবে অতটুকুই দুর্নীতি কমবে। 2015 সালে ই জুডিশিয়ারির কথা বলা হলেও কেবলমাত্র কজলিস্ট প্রাপ্তিতেই আটকায় সেই উদ্যোগ। পুরো বিচার বিভাগে ডিজিটালাইজেশনের আওতায় আনার দাবি আইনজীবীদের। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। প্রকাশ্যে ছাত্রলীগ নেতা, তবে লোকচক্ষুর আড়ালে ভয়ঙ্কর ডাকাত দলের সর্দার। শুধু দেশীয় অস্ত্র নয়, তার কাছে রয়েছে আগ্নেয়াস্ত্রের বিশাল এক সম্ভার। ডাকাতির সাথে ধর্ষণ, চাঁদাবাজি, মাদক, জমি দখল তার নিত্যদিনের কাজ। তার সংস্পর্শে বিপথগামী হয়েছে শতাধিক কিশোর। বলছিলাম ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি রহিম সুলতান ওরফে বায়েজিদের কথা। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আরও তথ্য। ফজলে আদিত্যর অনুসন্ধানী রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন। চাপা দিয়ে চোবার যে সব অস্ত্র নিয়ে আসছে, কত ছেলেরাও জব করবো, তাকেও জব করবো। আমি যে অভিযোগ করতে গেছি ওর বিপক্ষে কোনো অভিযোগও নিচ্ছে না। ঢাকা আন্তজেলা ডাকাত দলের সর্দার রহিম সুলতান ওরফে বাইজিদ সাবেক ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়েছেন ডাকাতির সাম্রাজ্য। পাশাপাশি রাজধানীর মিরপুরে গড়েছেন সক্রিয় কিশোর গ্যাং। মানিকগঞ্জের ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে পুলিশের জালে, যা নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। তবে আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে বেরিয়ে এসে 2020 সালের ডিসেম্বরে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি পদও বাগিয়ে নেয় এই ডাকাত সর্দার। বিভিন্ন সময় ব্যবসায়ীদের, অসাধু প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে হয়রানি করেছেন। এর তথ্য এসেছে দেশ টিভির হাতে। তুই কত চাইছস? আমি কইছি 3-4 লাখ টাকার কথা বাড়ি দিছি। 3-4 লাখ টাকার কথা বাড়ি দিলে 4 লাখ এই কাম করতে মনে কর 2-2.5 লাখ টাকা যাইব, বাকিটা তুই এরম লোক। চলতি বছর মার্চে র্যাবের অভিযানে অস্ত্রসহ ধরা পড়লেও রাজনৈতিক প্রভাবে বহাল তবিয়াতে চাঁদাবাজিতে ফিরে বাইজিদ। অভিযোগ আছে এই মামলা থেকে বের করে আনেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ওর সাথে প্রশাসনের একটা লিঙ্ক ছিল। ও জাহাঙ্গীর কবির নানকের নাম বিক্রি করে চলছে, আর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের নাম বিক্রি করে চলছে। ভাঙাবাড়ির ব্যাপারে আমার অনেক লাইন আছে। ওই জায়গায় লাইন চালাতে হলে বাইজিদকে চাঁদা দিতে হবে। বাইজিদকে চাঁদা না দিলেই বাইজিদ হ্যারেস করবে। এখানেই শেষ নয়। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের ধরে পুলিশের কাছে সাপোর্টও করে বাইজিদ। আন্দোলন শেষে সন্ধ্যার সময় এলাকায় ঢুকেছি, তখন আমাদেরকে অনেক হুমকি দামকি দিয়েছে। আমাদের অনেক সহপাঠীকে তারা পুলিশে উঠিয়ে দিয়েছে। বাইজিদ বসবাস করত মিরপুর মডেল থানাধীন মধ্যপরিবাগে। স্বৈরাচার হাসিনার পতন হলেও বাইজিদের সাম্রাজ্যের পতন হয়নি। ওই এলাকায় সব সেবামূলক কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কাছে চাঁদা আদায়ের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমার লোকদেরকে এর আগে একবার মারছে। আমি যে অভিযোগ করতে গেছি ওর বিপক্ষে কোনো অভিযোগও নিচ্ছে না। একদিন আমার ডাইকা নিয়ে যায় ভাই, আমার 11 গ্রাম হেরোইন দিয়ে আমাকে মাদক মামলা চালান করে। ভুক্তভোগীরা বলছেন আবারও ডাকাতিতে ফিরেছে বাইজিদ। আত্মগোপনে থেকে প্রায় মধ্যপীরের বাগে হানা দেয় বাইজিদ ও তার বাহিনী। বাইজিদ নামে একজন লোকের নেতৃত্বে আমাদের থেকে চাঁদা চায়। প্রতিদিন 700-800 টাকা চাঁদা নেই। ভোল পাল্টে আবারও মধ্যপীরের বাগে ডাকাত সর্দার সক্রিয় হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অত্যাচার থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে তারা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রেঞ্জ রিজার্ভ ফোর্স ঢাকার সাবেক পুলিশ সুপার মিজানুর রহমান
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গড়েছেন বিপুল সম্পদ। ঢাকা ও নিজ জেলা গোপালগঞ্জে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি, মার্কেট, রাইস মিল ও সার কারখানা। কাগজে কলমে পুলিশ সুপার হলেও পরিধান করতেন অতিরিক্ত আইজিপির র্যাঙ্ক। পুলিশের বাইরে পরিচিতি আছে ভূমিদস্যু মিজান হিসেবেও। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছত্রছায়ায় একই পদে ছিলেন দীর্ঘ 13 বছর। মিজানের অপকর্ম ও দুর্নীতি নিয়ে আলিমুজ্জামান সাফওয়ানের 2 পর্বের বিশেষ রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মতিউর রহমান জনি ও মামুন ইসলাম। মিজানুর রহমান চাকরি জীবনে প্রথমে ছিলেন পুলিশের সার্জেন্ট পদে। অভিযোগ আছে বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহার করে পরবর্তীতে বনে যান বিসিএস ক্যাডার। 1998 সালে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের পর পেছনে ফিরে তাকাতে হয়নি মিজানকে। নামে বেনামে ঢাকা ও নিজ জেলায় গড়েছেন সম্পদের পাহাড়। মিরপুর মাজা রোডে 5 তলায় ভবনের মালিক মিজানের স্ত্রী সালমা। তবে কখনো এই বাসায় না থাকলেও বাড়ি ভাড়া তোলা থেকে বাড়ি দেখাশোনায় থাকতেন পুলিশ সদস্যরা। মিজান ভাই কি করেন? পুলিশের কর্মকর্তা। উত্তরার 15 নম্বর সেক্টরে 7 তলায় বিলাসবহুল বাড়ির মালিক এসপি মিজান। বাড়ির ভেতরে কাউকে খুঁজে পাওয়া না গেলেও অবৈধ টাকায় বাড়ির নিচে গড়ে তুলেছেন নিজ ও স্ত্রীর নামে মসজিদ মাদ্রাসা। কি ডিআইজি নাকি জানি এরকম করে তো। ডিআইজি মিজান নাকি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মিজান আর সালমা মসজিদ দিয়ে রাখছে। হাসিনার এই যে মালিক এই যে কি শেখ হাসিনার কি এলাকায় পাশাপাশি বলে বাড়ি নাকি এরকম লুকমার মতো শুনছি আমি। ঢাকায় বিলাসবহুল বাড়ির পাশাপাশি পূর্বাচল 300 ফিটে সাবেক আইজিপি বেনজিরের বাড়ির পাশে পুলিশ হাউজিং 1 ও 2 এ রয়েছে 10 ও 3 কাঠার প্লট। এছাড়াও তেজগাঁও বিজয় সরণি টাওয়ারে রয়েছে 3টি ফ্ল্যাট, যার আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকারও বেশি। মোহাম্মদ মিজানুর রহমান। উনি আইজিপি, অ্যাডিশনাল আইজিপি? আরে কিছু নাই, এসপি। কয়টা ফ্ল্যাট আছে বাসায়? ওইটায় তার এক লেভেলেই 3টি ইউনিট। ঢাকার অদূরে কেরানীগঞ্জের জগন্নাথপুরে বানিয়েছেন সুবিশাল বাংলো বাড়ি। এখানে রয়েছে এসপি মিজানের সার তৈরির কারখানাও। ফ্যাক্টরিটার মালিক কে? মালিক কি জানো? ফ্যাক্টরিতে মনে করেন বাসা হলো ডিআইজির বাসা। কি ফ্যাক্টরি? ফ্যাক্টরি। কিসের ফ্যাক্টরি এটা? সারের। সারের? কি সারের ব্যবসা করে? এইটা আমি কইতে চাও না, কিন্তু ফ্যাক্টরি এটা সারের। এটা মেন মালিক হলো ডিআইজি। ডিআইজি কি কি আছে ওনার? ওনার সবই আছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পাটগাতি বাজারে ছেলের নামে করেছেন মাশরুর মিজান প্যালেস, যেটি এসপি মার্কেট নামেও পরিচিত। আরেকটি নিউ মিলেনিয়াম ট্রেড সেন্টার। এসপি মার্কেটের উত্তর পাশে রয়েছে সালমা ওয়াটার কর্নার এবং সালমা সরোবর। ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা ব্রিজের পাশেই রয়েছে এসপি মিজানের 156% জমির উপরে এম মাশরুর মিজান এগ্রো প্রোডাক্টস লিমিটেড নামে রাইস মিল। রাইস মিলের পাশেই রয়েছে সার তৈরির আরেকটি কারখানা। এসপি মিজানের গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া পৌরসভার 3 নং ওয়ার্ডে রয়েছে স্নেহা লজ নামে 2 তলা বিশিষ্ট একটি বাড়ি। এলাকায় নিজের নামে করেছেন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের পাশে রয়েছে 3 একর সম্পত্তি, যার মালিক যৌথভাবে সাবেক আইজিপি বেনজির আহমেদের 3 মেয়ে ও এসপি মিজানের সন্তানেরা। ব্যাপক দুর্নীতি আর অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে দুদকে রয়েছে 400 কোটি টাকার মামলাও। তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বেনজিরের ছত্রছায়ায় চাকরি জীবনে সবসময় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ছাত্র জনতার আন্দোলনের পর গত 22 সেপ্টেম্বর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এসপি মিজানকে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যা মামলায় 2 আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার ভোর 5টার দিকে চকরিয়ার কাহরিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন চকরিয়া ডুলা হাজরার ডাকাত নাসির উদ্দিন এবং সহযোগী ডাকাত এনাম। এই সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনেই হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানানো হয় র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে। শেখ হাসিনার সরকার পতনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের পদত্যাগের হিড়িক পড়ে। কেউ কেউ চলে যান আত্মগোপনে। চাঁদপুরে 18টি শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন না প্রধান শিক্ষকরা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। শরীফ আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। গেল 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে পদত্যাগ থেকে দেশ ছাড়িয়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নানা দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের পদত্যাগে সোচ্চার হন শিক্ষার্থীরা।
এ অবস্থায় জেলায় 14 জন পদত্যাগ করলেও বাকিরা চলে যান আত্মগোপনে। আমাদের প্রধান শিক্ষক একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন জন্য আমরা পদত্যাগ চেয়েছি। উনি এই কলেজে আসার পরে এই কলেজে রাজনীতি যুক্ত করছে, উনি ওনার কারণে এই কলেজে রাজনীতি হয়েছে এবং ছাত্ররা রাজনীতির সাথে যুক্ত হয়েছে। তাছাড়া আমাদের ক্যাম্পাস আগে রাজনীতি মুক্ত ছিল। তো আমরা চাই না এরকম শিক্ষক, যে আমাদের রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমরা চাই। যদিও আত্মগোপনে থাকা শিক্ষকদের দাবি নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আমি স্কুলে যাচ্ছি না এটা ঠিক নয়, আমি স্কুলে যেতে পারতেছি না। স্কুলে আমি যাওয়ার পথে যখনই যেতে থাকি তখনই কিছু একটা কিশোর সংঘকে কেউ একজন ব্যবহার করে তাদেরকে দিয়ে আমাকে সবসময় হয়রানি করার চেষ্টা করতেছে, এমনকি তারা গিয়ে আমার রুমে তালা মেরে দেয়। কলেজে যেতে পারি নাই কারণ আমার 5 তারিখের পর আমার বাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ হওয়ার পর থেকে আমি ভয়ে কয়েকদিন পালিয়েছিলাম। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা নিয়ম নীতির তোয়াক্কা না করে জড়িয়ে পড়ে দুর্নীতিতে। যারা আমি একজন প্রাক্তন ছাত্র, সাধারণ ছাত্রছাত্রীদের অর্থাৎ এয়ার হাই স্কুলের ভালোর জন্য উনি আসলে ওইরকম কোনো মনোনিবেশ করেন নাই। উনি যতগুলো শিক্ষক নিয়োগ দিছে কখনো আমাদেরকে না জানায়, আমাদেরকে অবগত করায় না, উনি ইচ্ছা মতো খামখেয়ালি মতো উনি শিক্ষক নিয়োগ দিচ্ছে। এ অবস্থায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত প্রধানরা। পরিবারের বাবা না থাকলে তো সেখানে যে ঘাটতিটা হয় ওই ঘাটতি অপূরণীয়, এটা পূরণ হবার নয়। আমরা যতই ভালো চালাই, প্রিন্সিপাল স্যারের মতো করে আমাদের চেয়ে ভালো চালান, এটাই স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের দুর্নীতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। যারা পদত্যাগ করেছে তাদের বিষয়টা আসলে আমরা মন্ত্রণালয়কে অবগত করব, যে মন্ত্রণালয় কি সিদ্ধান্ত হয় সেই জন্য অপেক্ষা করব। আর যারা স্কুলে যেতে পারছে না তারা আসলে কি কারণে যেতে পারছে না, ছাত্ররা কি তাদেরকে চাচ্ছে না নাকি তারা নিজেরা যাচ্ছে না, সেটাও আমরা আসলে সরেজমিনে তদন্ত করব। আমি ইতিমধ্যেই আমাদের উপজেলা নির্বাহী অফিসারদেরকে দায়িত্ব দিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা বৃষ্টিতে পঞ্চগড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, কি ধরনের জটিলতায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা? ধন্যবাদ ইশিকা আপনাকে। আপনি জানেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি একটি পাথরাজ নদী। পাথরাজ নদীর মধ্যে কিন্তু পঞ্চগড়ে 27টি নদী কিন্তু বহমান রয়েছে, যেই নদীগুলো বর্তমানে কিন্তু 4 দিন টানা বর্ষণের কারণে কিন্তু টইটুম্বুর হয়ে পড়েছে। এর অবস্থা শুধু নদীতেই নয়, প্রত্যেকটি রাস্তাঘাট থেকে খাল খন্দ থেকে শুরু করে জমি পর্যন্ত কিন্তু এর বিরাজ করেছে, অর্থাৎ বন্যার মতো একটি রূপ নিয়েছে। আমরা যদি দেখাতে চাই যে আসলে এই নদীটির মতো কিন্তু আসলে প্রত্যেকটি জমি অর্থাৎ ফসলি জমিগুলোর অবস্থা কিন্তু একই রকম দাঁড়িয়েছে। অনেকখানে দেখেছি আমরা ফসলি জমিগুলো পানিতে তলিয়ে গেছে, অর্থাৎ আর কিছুদিনের মধ্যে কিন্তু আসলে ধানের যে মৌসুম সেই মৌসুম শুরু হবে। ইতিমধ্যে কিন্তু আসলে আরো কয়েকদিন যদি এই টানা বর্ষণ চলে, সেই বর্ষণের কারণে কিন্তু আসলে ফসলের ব্যাপক ক্ষতি হবে। একবার শাক সবজি থেকে শুরু করে সবকিছুতে আসলে নষ্ট হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে ধানের তেমন ক্ষতি না হলেও কিন্তু শাক এবং সবজির এটির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এর পাশাপাশি যদি আমি বলি যে আসলে পঞ্চগড়ে কিন্তু শাক সবজির প্রায় 20 লক্ষাধিক টাকা এই 4 দিনে ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে সংশ্লিষ্ট যারা ক্ষতিগ্রস্ত তারা জানিয়েছে। এই বাজারে কিন্তু এর প্রভাব পড়েছে, অর্থাৎ সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে পুকুরের মাছ ভেসে গেছে, অর্থাৎ যারা চাষ করেন তাদের মাছ কিন্তু আসলে ভেসে, তা থেকে প্রায় 50 লক্ষাধিক টাকা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চাষিরা জানিয়েছে। অর্থাৎ পঞ্চগড়ে যে অবস্থা, এই অবস্থা যদি আরো বেশি দিন থাকে, অর্থাৎ এই অবস্থায় থাকে, অর্থাৎ আমরা দেখছি যে আসলে এই হেমন্তের একটি বাতাস আমরা লক্ষ্য করছি যে হয়তোবা এই বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু শীতের যে একটা আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু থাকবে, অর্থাৎ এই বৃষ্টি যেন না হয় সেটি কিন্তু আসলে প্রার্থনা করছে। অর্থাৎ 4 দিন কিন্তু আসলে সাধারণ জনগণ লোকজন কিন্তু আসলে বাসা বাড়ি থেকে বের হতে পারেনি। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, ধন্যবাদ আপনাকে। আগারগাঁওয়ের কর্মশালায় কথা বলছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি যাচ্ছে সেখানে। মাটি ভরাট করছে, জমি ভরাট করছে, সেই
হচ্ছে না। আমরা জানি যে রাজুক যে ড্যাপ করেছিল 2009-10-এ সেটাকে মারাত্মকভাবে ফ্রাস্ট্রেট করে আবার নতুন একটা ড্যাপ হয়েছে এবং সেই নতুন ড্যাপে কিন্তু এমন কোনো নির্দেশনা নেই যে আগের ড্যাপে যেগুলো জলাশয় ছিল সেগুলো কেমন করে ফিরিয়ে আনা হবে। মিনিস্টেরিয়াল কমিটি করে সেগুলোকে লিগালাইজ করে দেওয়া হয়েছে, কিন্তু এরকম ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি আইনের কোন ধারায় বলা আছে যে চেয়ারম্যান মহোদয় চাইলেই একটা ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি করতে পারেন এবং তারা বসে ওইটাতে ভরাটকৃত জলাশয়কে লিগালাইজ করে দেবে? এটা রাজুকে অবশ্যই বিবেচনা করতে হবে। আমি আমার অবস্থান থেকে নিশ্চয়ই বলবো। এবার একটু জলাশয় আইনে আসি। জলাশয় আইনটা এদেশে আনা কিন্তু খুব সহজ ছিল না। আমরা অনেক লড়াই করে প্রচন্ড ক্ষমতাধর ভূমিদস্যুদের সাথে সরকারের যে সখ্যতা সেটা ডিঙিয়ে এই আইনটা আনতে পেরেছিলাম। এখন দেখেন এখানে রাজুকের চিফ টাউন প্ল্যানার আছেন, যদিও আমাদের চেয়ারম্যান মহোদয় চলে গেছেন, কিন্তু ওনাকে এটা বলা হয়েছে। এখনো আবার ড্যাপ রিভিউ এর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। জলাশয় আইনে জলাশয় সেটা হচ্ছে বন্যা প্রবাহ এলাকা, কিন্তু রাজুকের নতুন যে ড্যাপ হয়েছে সেখানে বলা হয়েছে যে জলাশয় হচ্ছে সাধারণ বন্যা প্রবাহ এলাকা এবং মূল বন্যা প্রবাহ এলাকা, হ্যাঁ, মুখ্য জলস্রোত। তো দেখেন জলাশয় আইনে কিন্তু এরকম মুখ্য সাধারণ বলে কিছু নাই, ওটা হচ্ছে বন্যা প্রবাহ এলাকা। তাহলে আইনটাকে পাশ কাটিয়ে আপনি কেমন করে ড্যাপের মধ্যে এরকম দুটো সংজ্ঞা দিলেন? এবং সেখানে আবার সাধারণ বন্যা প্রবাহ এলাকাতে অনেক কাজ করা যাবে, আর বন্যা প্রবাহ এলাকার প্রায় 70% হচ্ছে সাধারণ। তাই যদি হয় তাহলে আপনারা আজকে যে উপস্থাপন করলেন তার সাথে রাজুকের ড্যাপের নতুন ড্যাপের যে দর্শন তাতে মিলছে না, তার সাথে আবার জলাশয় আইন মিলছে না। বন ও পরিবেশ উপদেষ্টা বক্তব্য রাখছিলেন।